শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে ৭০ বছরের পুরনো এক দোতলা বাড়ি। এই বাড়ির মালিক ছিলেন দীনবন্ধু সেন, একসময় এলাকার সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী। ৩ বছর আগে দীনবন্ধু সেন মারা যান। মৃত্যুর পর থেকে তার ৩ ছেলে আর ১ মেয়ে বাড়ি আর সম্পত্তি নিয়ে তিক্ত ঝগড়ায় জড়িয়ে পড়ে। সবচেয়ে বড় ছেলে অজিত ঢাকায় থাকে, ব্যবসায়ী, কিন্তু স্বভাব একটু অহংকারী। মাঝের ছেলে সুবোধ বিদেশে টাকা পাঠায়, কিন্তু বাড়ির ঝামেলায় ফিরতে চায় না। ছোট ছেলে অমল গ্রামে বাবার দোকান চালায়, সবার মতে সে সবচেয়ে সরল। এবং একমাত্র মেয়ে শিলা বিয়ে হয়ে চট্টগ্রামে থাকে, খুব কম আসে। আজ সবাই এই পুরনো বাড়িতে এসেছে কারণ আইনজীবী মোহন বসু দীনবন্ধু সেনের উইল পড়ে শোনাবেন। বাড়ির বসার ঘরের টেবিলের উপরে রাখা একটি পুরনো লোহার সিন্দুক খুলে বের করা হলো একটি হলুদ হয়ে যাওয়া খাম। তার উপরে লেখা, আমার মৃত্যুর পর খোলা হবে। মোহন বসু গলা খাকড়ি দিয়ে পড়া শুরু করলেন। আমার প্রিয় সন্তানরা, আমি জানি তোমরা সবাই ব্যস্ত, কিন্তু আশা করি তোমরা আমার মৃত্যুর পর একবার হলেও এই ঘরে বসবে। সবাই চুপ, কারো মুখে হাসিনি, শুধু অজিতের চোখে কৌতূহল। বাবা কি লিখে গেছে? উইলে লেখা ছিল, আমার সমস্ত সম্পত্তি, নগদ টাকা এবং এই বাড়ি আমি এমন একজনের হাতে তুলে দিতে চাই যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার পাশে থেকেছে। এই কথা শুনে ঘরে চাপা গুঞ্জন শুরু হলো। অজিত হেসে বলল, মানে ছোট ভাই অমলকে দেবে? বাবার প্রিয় তো সেই ছিল। শিলা একটু নীরব। সুবোধ ফোনে কল কাটলো, শোনার জন্য মনোযোগ দিল, কিন্তু এরপর যা লেখা ছিল তা সবাইকে অবাক করে দিল। যে আমার সাথে শেষ দিন পর্যন্ত থেকেছে সে আমার সন্তান নয়। সবাই একে অপরের দিকে তাকালো। মোহন বসু ধীরে ধীরে পরের লাইন পড়লেন। সে একজন সাধারণ মানুষ যার নাম হরিদাস পাল। সে আমাদের বাড়ির পুরনো দারোয়ান। অজিত উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, না, এটা মেনে নেওয়া যায় না। বাবা কি পাগল হয়ে গিয়েছিল নাকি? অমল বলল, দাদা শান্ত হও, হয়তো বাবার কোনো কারণ ছিল। শিলা মৃদু স্বরে বলল, হরিদাস কাকু তো বাবাকে শেষ পর্যন্ত দেখেছে, আমরা কেউ তো থাকিনি। এরপর উইলে আরেকটা শর্ত লেখা ছিল, যদি কেউ মনে করে আমি ভুল করেছি তবে সে এই চিঠির সাথে রাখা শেষ চিঠি পড়বে, যেখানে সব ব্যাখ্যা আছে। সিন্দুকের ভেতরে আরেকটা খাম। অমল সেটা খুলে মোহন বসুকে দিল। মোহন বসু পড়তে শুরু করলেন, অজিত, সুবোধ, শিলা, অমল, তোমরা সবাই আমার রক্তের সম্পর্ক, কিন্তু জীবনের শেষ 3 বছরে তোমরা কেউ আমার খোঁজ নাওনি। অজিত মাথা নিচু করলো। সুবোধ ফোন বন্ধ করলো। শিলা চুপ হয়ে গেল। যেদিন আমি অসুস্থ হলাম, ডাক্তার বলেছিলেন আমার হাতে হয়তো কয়েক মাস আছে। তখন হরিদাস আমাকে খাবার এনে দিত, ওষুধ খাওয়াতো, রাত জেগে পাহারা দিত। তোমাদের কেউ আসেনি। চিঠি পড়া চলতে লাগলো। আমি জানি তোমরা সম্পত্তির জন্য ফিরবে, কিন্তু আমি চাই তোমরা বুঝতে পারো, মানুষের আসল উত্তরাধিকার জমি বা টাকা নয়, সম্পর্ক। তাই সব সম্পত্তি হরিদাসের নামে করলাম। তবে শর্ত আছে, হরিদাস বেঁচে থাকতে তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। কিন্তু যদি তোমরা 1 বছরের জন্য হরিদাসকে নিজের পরিবারের মতো গ্রহণ করো, তখনই সম্পত্তি তোমাদের মধ্যে ভাগ হবে। ঘরে নীরবতা, সবাই অবাক। অজিত রাগে চেয়ার ছেড়ে উঠে গেল। আমি এসব নাটক মেনে নেব না। অমল ধীরে বলল, দাদা, হয়তো এটাতেই আমাদের পরীক্ষা আছে। সেদিন সন্ধ্যায় হরিদাস এলেন, হাত জোর করে বললেন, বাবুদের রাগ আমি বুঝি, কিন্তু মালিকের শেষ ইচ্ছা আমি ভাঙব না। অমল এগিয়ে গিয়ে বলল, তুমি আমাদের সাথেই থাকো কাকু। শিলার চোখের জল মুছল, আমরা ভুল করেছি। 1 বছর কেটে গেল। হরিদাস সত্যি পরিবারের মতো সবার সাথে থাকলেন। শিশুদের গল্প শুনলেন, অসুস্থ হলে ওষুধ দিলেন। অজিতের অহংকারও ধীরে ধীরে গড়ল। সে একদিন বলল, হরিদাস কাকু, তোমাকে ছাড়া এই বাড়ি ফাঁকা লাগ। 1 বছর পর মোহন বসু আবার এলেন। দীনবন্ধু সেনের শর্ত পূরণ হয়েছে। এখন থেকে এই বাড়ি আর সম্পত্তি 4 ভাই বোনের মধ্যে সমান ভাগে। কিন্তু অজিত, সুবোধ, শিলা, অমল 4 জনেই বলল, আমরা ভাগ চাই না, সব হরিদাস কাকুর থাকুক, উনি আসল উত্তরাধিকারী। হরিদাস কেঁদে ফেললেন, আমি শুধু কাজের মানুষ ছিলাম, আপনারা আমাকে পরিবার বানিয়েছেন। শেষ দৃশ্যে পুরনো বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে, ব্যাকগ্রাউন্ডে দীনবন্ধু সেনের কণ্ঠ, সম্পর্কই সবচেয়ে বড় সম্পত্তি। এমন পারিবারিক ঝামেলা, লুকানো কথা, আবেগ আর থ্রিলার গল্প দেখতে চাইলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলে যাবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। আসল ফাইলে আবার দেখা হবে নতুন কোনো মজার আর আবেগ ভরা পড়বে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।